মনে করতেছি এদের মধ্যবর্তী এই কোণটা 60 ডিগ্রি, তাহলে মাঝে এই পাশের কোণটা আছে 300 ডিগ্রি, একই রকম। কিন্তু এইখানে তাহলে 60 ডিগ্রি কোণটাই আমাদের ভেক্টর কোণ হবে কিনা দেখো। এখানে প্রথম শর্ত তো আমার ঠিক আছে, এটা 60 ডিগ্রি 180 কম, কিন্তু এখানে ভেক্টর দ্বয়ের কি পাদবিন্দু একই জায়গায় আছে? এখানে কিন্তু পাদবিন্দু একই জায়গায় নেই। এই ভেক্টরটার এটা কি শীর্ষ, আর এই ভেক্টরের জন্য এটা পাদ, তাহলে একটার শীর্ষ আর একটার পাদবিন্দু এসে মিলিছে। দুইটার পাদবিন্দু একই জায়গায় নাই বা দুইটার শীর্ষবিন্দু একই পয়েন্টে নাই, তাহলে কিন্তু এইখানে এইটা 180 কম থাকলেও এই 60 কিন্তু আমাদের কি হবে না, ভেক্টর কোণ হিসেবে গ্রহণযোগ্য হবে না। তাহলে এই 60 কিন্তু আমাদের ভেক্টর কোণ হবে না। সো এই ক্ষেত্রে ভেক্টর কোণ তাহলে আমরা কিভাবে কিউ এবং আর, এই কিউ আর এর মধ্যবর্তী কোণ এই সাইন, এই যে একক ভেক্টরের মাথার উপর যখন ক্যাপ থাকে, এই ক্যাপ যদি দুইটা ভেক্টরের মাঝে থাকে তখন বুঝবা যে এটা তাদের মধ্যবর্তী কোণকে নির্দেশ করতেছে, তাহলে কোণের মানটা জানতে চাচ্ছে। তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, তাহলে কিউ আর এর মধ্যবর্তী কোণ আমরা দেখতে পাচ্ছি কিউ আর এখানে আমাদের 120 ডিগ্রি কোণ আছে। সো এটা 180 কম, প্রথম শর্ত পাস। দ্বিতীয় শর্ত উভয়ের পাদবিন্দু এই জায়গায় আছে, থাকলে এটাই কোণ হবে, না থাকলে এটা হবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আর এবং কিউ উভয়ের পাদবিন্দু এখানে হ্যাঁ আছে, তাহলে উভয়ের জন্য পাদবিন্দু এখানে আছে। সো এদের মধ্যবর্তী কোণ হবে 120, এটা আমাদের ভেক্টর কোণ। ঠিক আছে, এখন তোমাকে যদি বলা হয় পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, তাহলে পি এবং কিউ, তাহলে পি এর মধ্যবর্তী কোণ এখানে 60 দেওয়া আছে চিত্রতে, তাহলে 60 কি গ্রহণযোগ্য কিনা? তাহলে তোমরাই বলো যে প্রথমে 60 180 কম, প্রথম শর্ত পাস, এবং দ্বিতীয় শর্ত আসো। দ্বিতীয় শর্তে যদি আমরা এই বিন্দুতে উভয়ের পাদবিন্দু থাকে তাহলে 60 গ্রহণযোগ্য, নাহলে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি পি এর জন্য পাদবিন্দু এটা, কিন্তু কিউ এর তো শীর্ষবিন্দু এটা, তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু 60 ডিগ্রি হবে না। তাহলে এখানেও আমাদের কি করতে হবে, যে এই পি এর পাদবিন্দু এখানে আছে, কিউ এর পাদবিন্দু এখানে নিয়ে আসার জন্য কিউকে আমাদের এই পাশে শিফট করাইতে হবে, তাহলে আমাদের মধ্যবর্তী কোণ কত? এইটা। সো আমাদের এখন কত হবে? 120, 120 ডিগ্রি। সামুদ্রিক সূত্র ব্যবহার করে ভেক্টরের লব্ধি নির্ণয়ের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ জানা। এখন অঙ্কে যখন আমাদের কোণটা সরাসরি বলেই দিবে তখন তো কোণ নিয়ে কোনো কনফিউশন নেই, কিন্তু যদি কোণ আমাদের ভেক্টরকে চিত্রের মাধ্যমে প্রকাশ করে, তাহলে দুটা ভেক্টর যদি সরাসরি চিত্র আঁকানো থাকে আমাদের লব্ধি নির্ণয়ের জন্য, তখন তাদের মধ্যবর্তী কোণ নিতে গিয়ে অনেক সময়ই আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কেননা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, তুমি যদি নিয়মটা জানা না থাকে সো তুমি কিন্তু সঠিক কোণটি আইডেন্টিফাই করতে পারবে না, আর কোণ আইডেন্টিফাই করতে যদি ভুল করো তাহলে তোমার অঙ্কও ভুল হবে। সো এই জন্য আমাদের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হলে কোন কোন বিষয়টা আমাদের অবশ্যই জানা দরকার এবং মাথায় রাখতে হবে, সেটাই আমাদের আজকের ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করতে আসছি। ঠিক আছে, সো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ এটা না জানলে তুমি ভেক্টরের লব্ধি সঠিকভাবে নির্ণয় করতে পারবে না। এখন আসি যে কোণটা তাহলে আমরা নির্ণয় করব কিভাবে। দুটি রেখা যখন পরস্পরকে ছেদ করে যায় তখন আমাদের সেখানে কি জানি যে কোণ তৈরি হয়, আমাদের কয়টা মেইনলি দুইটা কোণ তৈরি করে। যদি পরস্পরকে 90 কোণে ছেদ করে দুইটা রেখা, তখন তো যে কোণগুলো হবে সবগুলো 90 কোণেই থাকছে, কিন্তু 90 ভিন্ন মানে 90 ডিগ্রি বাদে দুটা রেখা পরস্পর যদি লম্ব না হয়, তাহলে যখন ছেদ করবে তখন তারা কি করবে, দুইটা কোণ তৈরি করবে। একটা আমরা বলতে পারি যে 180 থেকে বড়, একটা 180 থেকে ছোট। যেমন এই যে এখানে যদি আমরা বলি এখানে একটা কোণ তৈরি হয়েছে, এই পাশে কিন্তু একটা কোণ তৈরি হয়েছে। তাহলে ভেক্টর কোণ আমরা কোনটা হবে, দুইটাই কি ভেক্টর কোণ হিসেবে গ্রহণযোগ্য হবে নাকি যে কোনো একটি হবে? তাহলে প্রথম কথা হচ্ছে যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের সীমা কেমন। তাহলে একটা নির্দিষ্ট সীমা আছে যে ভেক্টর কোণ এর বেশি হতে পারবে না। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ সর্বোচ্চ হবে আসলে 180 ডিগ্রি। দুটো ভেক্টর সর্বোচ্চ 180 ডিগ্রি করে যখন বিপরীতভাবে থাকবে 180 ডিগ্রি কোণে ক্রিয়া করবে, এবং এর বেশি কোণ হওয়া সম্ভব না। যদি 180 সাইডে কোণ বেঁকে যায় তখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ না দিকে প্রয়োজনে ক্লকওয়াইজ কোণটা নিব, তখন আবার 180 কম যেটা হবে সেটাই ভেক্টর কোণ হিসেবে আমাদের গ্রহণযোগ্য হবে। তাহলে ভেক্টর কোণ নির্ণয়ের 1 নম্বর শর্ত যদি আমরা বলি, তাহলে শর্ত নাম্বার 1, তাহলে আমরা এখানে শর্ত যদি তোমাদেরকে লিখে দিই, তাহলে শর্ত নাম্বার 1 হচ্ছে যে দুইটি রেখা 90 ডিগ্রি বাদে যখন ছেদ করবে তখন যেখানে দুইটা কোণ তৈরি হবে, তাহলে যেই কোণটির মান 180 থেকে কম সেটি গ্রহণযোগ্য হবে। তাহলে শর্ত 1 হচ্ছে ভেক্টর কোণ সর্বদাই 180 থেকে কম হবে। তাহলে ভেক্টর কোণকে আমরা নর্মালি কীভাবে আলফা দিয়ে প্রকাশ করি, সো আমরা আলফার দিয়ে শর্টকাটে লিখি যে আলফার মান সবসময় লেস দেন ইকুয়াল 180 হবে, 180-র বেশি হবে না। তাহলে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ যেখানে আমরা দেখব যেটা 180-র কম সেটা ভেক্টর কোণ হবে, আর যেটা 180-র বেশি সেটা কখনোই ভেক্টর কোণ হবে না। ওকে, এখন সবসময় যে আমাদের দুটো রেখা যখন যেভাবেই ছেদ করুক বা দুটা ভেক্টর আমরা কি জানি ভেক্টরের মানের সাথে তো তার তো দিক আছে, তাই আমাদের শুধুমাত্র এই 180-র ছোট দেখলেই হবে নাকি আরও কিছু? তাহলে শর্ত দ্বিতীয় শর্ত, সেটা আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শুধুমাত্র 180-র কম দেখলেই হবে না,
ভেক্টরের দিকও এখানে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। দুটি ভেক্টরের এই দিকের উপর ভিত্তি করেও কণ আবার চেঞ্জ হয়ে যেতে পারে, আমাদের দেখে মনে হতে পারে যে এটা কণ, সেটা নাও হতে পারে। তাহলে শর্ত কি, যে দ্বিতীয় শর্ত যদি আমরা বলি 2 নম্বর শর্ত, যে দুটা ভেক্টরের কণকে আইডেন্টিফাই করার জন্য আমরা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভেক্টরদ্বয়ের দিকের খেয়াল রাখতে হবে। দিক কেমন হতে হবে, যে ভেক্টরদ্বয় এমনভাবে দিক তাদের থাকবে যেন তারা যেই বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুতে উভয়ের পাদবিন্দু থাকে। তার মানে এক কথায় সিম্পলি যদি আমরা বুঝতে চাই, দুইটা ভেক্টরের পাদবিন্দু একদম সেম বিন্দু হতে হবে, অথবা দুইটা ভেক্টরের শীর্ষবিন্দু একই জায়গায় মিলিত হতে হবে। তাহলে ভেক্টরদ্বয়ের কি হবে, পাদবিন্দু, তাহলে পাদবিন্দু দ্বয় অথবা শীর্ষবিন্দু দ্বয়, তাহলে শীর্ষবিন্দু দ্বয়, ঠিক আছে। তাহলে পাদবিন্দু দ্বয় অথবা শীর্ষবিন্দু দ্বয় একই বিন্দুতে থাকতে হবে, একই বিন্দুতে থাকতে হবে। এই দুটো শর্ত মানতে হবে, যে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু দ্বয় একই জায়গায় থাকতে হবে, তারপরে যেই কোণটা 180 কম সেইটাকে আমরা ভেক্টর কোণ হিসাবে ধরব, ঠিক আছে, সেটাই ভেক্টর কোণ হিসাবে গ্রহণযোগ্য হবে। এখন আসি যে পাদবিন্দু শীর্ষবিন্দু দ্বয় একই জায়গায়, তাহলে আমরা সেটা চিত্রের মধ্যে কীভাবে বুঝবো। তাহলে আমরা কয়েকটা চিত্র তোমাদের এখানে আগে থেকেই রেডি করে রাখছি। তাহলে প্রথমটা বুঝি, যে এই যে দুটো ভেক্টর, এটা পি ভেক্টর ধরলাম, এটা কিউ ভেক্টর যদি আমরা ধরে নিই, এটা পি এটা কিউ, তাহলে এরা এইখানে উভয়ের পাদবিন্দু কি এখানে আছে, হ্যাঁ অবশ্যই আছে। তাহলে এইখানে একটা কোণ তৈরি হয়েছে, আমরা ধরলাম যে এটা 60 ডিগ্রি, তাহলে এই পাশেটা কত আছে, এই পাশেটা আছে 300 ডিগ্রি। তাহলে এইভাবে দুটো কোণ পাচ্ছি। তাহলে এখানে যেহেতু উভয়ের পাদবিন্দু আছে, তাহলে এই অবস্থায় যে কোণের মানটা 180 কম সেটা আমাদের ভেক্টর কোণ। তাহলে এখানে 180 কোণ কত, 60। তাহলে এখানে আমাদের এই 60টা হবে আলফার মান, এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। সো আমরা দ্বিতীয় চিত্রে আসি। দ্বিতীয় চিত্রে আমরা মনে করতেছি এদের মধ্যবর্তী এই কোণটা 60 ডিগ্রি, তাহলে মাঝে এই পাশের কোণটা আছে 300 ডিগ্রি, একই রকম। কিন্তু এইখানে তাহলে 60 ডিগ্রি কোণটাই আমাদের ভেক্টর কোণ হবে কিনা, দেখো এখানে প্রথম শর্ত তো আমার ঠিক আছে, এটা 60 ডিগ্রি 180 কম, কিন্তু এখানে ভেক্টর দ্বয়ের কি পাদবিন্দু একই জায়গায় আছে, এখানে কিন্তু পাদবিন্দু একই জায়গায় নেই। এই ভেক্টরটার এটা কি শীর্ষ, আর এই ভেক্টরের জন্য এটা পাদ, তাহলে একটার শীর্ষ আর একটার পাদবিন্দু এসে মিলিছে, দুইটার পাদবিন্দু একই জায়গায় নাই বা দুইটার শীর্ষবিন্দু একই পয়েন্টে নাই, তাহলে কিন্তু এইখানে এইটা 180 কম থাকলেও এই 60 কিন্তু আমাদের কি হবে না, ভেক্টর কোণ হিসেবে গ্রহণযোগ্য হবে না। তাহলে এই 60 কিন্তু আমাদের ভেক্টর কোণ হবে না। সো এই ক্ষেত্রে ভেক্টর কোণ তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো, তো যেখানে আমাদের দুইটার পাদবিন্দু এক জায়গায় নাই বা দুইটার শীর্ষবিন্দু একই পয়েন্টে নাই, তাহলে সে সকল ক্ষেত্রে ভেক্টর কোণ নির্ণয়ের জন্য আমরা কি করব, যে কোনো একটি ভেক্টরকে তার সমান্তরাল বরাবর স্থানান্তরিত করব। বর্ধিত কখনো করব না, ভেক্টরকে তো বর্ধিত করা যাবে না, কারণ বর্ধিত করলে তো ভেক্টরের মান চেঞ্জ হয়ে যাবে। তাই ভেক্টরকে কি করা যায়, আমরা স্বাধীন ভেক্টর যদি জানা থাকে, যদি সংজ্ঞা পড়ে থাকো, স্বাধীন ভেক্টরকে তাদের সমান্তরালে ইচ্ছামতো আমরা কি করতে পারি, স্থানান্তরিত করলে তাদের লব্ধির মানের কোনো ইফেক্ট হয় না। সো আমরা এই ভেক্টরগুলো সবগুলো স্বাধীন ভেক্টর নিয়ে মেনলি কাজ করি। তাই কি করব, যেই ভেক্টরটা পাদবিন্দুকে এক জায়গায় বানানোর জন্য যে কোনো একটাকে স্থির রেখে আরেকটাকে তার সমান্তরাল বরাবর স্থানান্তরিত করে নিয়ে আসবো। যেমন এখানে যে এটার পাদবিন্দু এখানে আছে, তাহলে এই ভেক্টরের পাদবিন্দুটাকে যদি আমরা এখানে নিয়ে আসতে চাই, তাহলে এই পাদবিন্দুটাকে যদি এইখানে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে পারি, এই ভেক্টরটাকে এই সমান্তরাল বরাবর সরায়ে এখানে নিয়ে আসি। তাহলে মনে করো যদি আমরা এই ভেক্টরটাকে সমান্তরাল বরাবর সরাই নিয়ে আসি, তাহলে যদি এখান থেকে এই বরাবর সরাই নিয়ে আসি, ঠিক আছে, তাহলে সরাই নিয়ে আসলে আমরা কি পাচ্ছি, এই যে, তাহলে এই ভেক্টরটা আমরা জাস্ট একটু মোটা করে দিই বোঝার সুবিধার জন্য, এই যে, তাহলে আমরা মনে করতেছি যে এটাই আমাদের সেই ভেক্টর। এটা যদি কিউ হয় তাহলে এটাও কিউ ভেক্টর, জাস্ট আমরা কি করছি, তাকে স্থানান্তরিত করে এই পাশে নিয়ে আসছি, ঠিক আছে, এই দিকের দিক দিয়ে দিলাম। তাহলে এখন দেখো, এখন উভয়ের পাদবিন্দু সেম হয়ে গেছে। তাহলে এটাকে যখন আমরা স্থানান্তরিত করে এখানে নিয়ে আসলাম, তখন এখন এদের মধ্যবর্তী কোণ কত, তাহলে এই মধ্যবর্তী কোণ আমরা এটা নিতে পারি। তাহলে পাদবিন্দু এক জায়গায় হওয়ার পর এটা একটা কোণ, আর এই পাশে আরেকটা কোণ আছে, তাহলে এই পাশের কোণ আরেকটা আছে যেটা আমাদের 180 থেকে বড়, আমরা তো বুঝতেই পারছি। সো এখন আমাদের ভেক্টর কোণ আসলে এইটা হবে, তাহলে এই কোণটা ভেক্টর কোণ হিসেবে গ্রহণযোগ্য হবে। তাহলে এই কোণের মানটা কত, যে আমরা জানি একই রেখা তার এক পাশে কি করে 180 ডিগ্রি কোণ তৈরি করে। সো এটা যেহেতু 60, তাহলে এই কোণের মানটা কত হবে, তাহলে এই কোণের মানটা হবে এখন 120 ডিগ্রি। সো আমাদের এখানে ভেক্টর কোণ বা আলফার মান কত হবে, 120 ডিগ্রি। ওকে, তো আমাদের চিত্র দেখে মনে হচ্ছিল যে এটা 60 ডিগ্রি, কিন্তু এসে কিন্তু 60 ডিগ্রি কিন্তু ভেক্টর কোণ নিয়ে তুমি যদি লব্ধি নির্ণয় করো তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে এইভাবে সঠিকভাবে কোণটা নির্ণয় করে নিয়ে তারপরে আমরা কি করব, লব্ধি নির্ণয় করব। ওকে, ঠিক একই রকম এটার ক্ষেত্রে দেখো, এখানে যদি আমরা বলি এটার মধ্যবর্তী কোণ 110 ডিগ্রি সাপোজ ধরে নিলাম, তাহলে এটা 110 ডিগ্রি, এই পাশেরটা কি আছে তার চেয়ে বড়। সো 110 ডিগ্রি আমাদের ছোট আছে,
প্রথম নিয়ম শর্ত অনুসারে 110 ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে। শুধু একটা শর্ত দিয়ে আমরা টেস্ট করবো না, পরেরটা দেখবো। এখন দেখবো এদের পাদবিন্দুদ্বয় অথবা শীর্ষবিন্দুদ্বয় কি একই পয়েন্টে আছে? এটার ক্ষেত্রেও কিন্তু একই পয়েন্টে নেই। এটার ক্ষেত্রেও কি হচ্ছে, একটার শীর্ষ একটার পাদ এসে মিলিত হয়েছে। তাহলে এখানেও কি করতে হবে, যে কোনো একটা ভেক্টরকে শিফট করাইতে হবে, শিফট করায় পাদবিন্দু একই জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে এখানে যদি আমরা এই রেড কালারের ভেক্টরটাকে যদি জাস্ট সিম্পলি এর সামনে স্থানান্তরিত করে নিই, তাহলে এখন দেখো এদের পাদবিন্দু এক জায়গায় হয়ে যাবে। তাহলে এখন এই কোণটা হবে আমাদের মেইনলি ভেক্টর কোণ। তাহলে এই পাশের কোণটা যদি 110 ডিগ্রি হয়, তাহলে এখন এটা কত হবে, 70 ডিগ্রি। সো এখন আমাদের ভেক্টর কোণ কিন্তু আসলে 70 ডিগ্রি হবে, 110 নয়। ঠিক আছে? ঠিক একইভাবে যদি আমরা এটার কথা ভাবি, মনে করো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা বললাম 80 ডিগ্রি, তাহলে এখন ভেক্টর কোণ কি এটা হবে? বলো দেখি, কমেন্ট করে জানাও, তারপরে আমি অ্যান্সার বলতেছি। আগে পজ করে বলো দেখি এটার 80 ডিগ্রি ভেক্টর কোণ হবে কি না, এটা কমেন্টে হ্যাঁ না এটা লেখো, তারপরে আমি এটার অ্যান্সার বলতেছি। ঠিক আছে? ওকে, তাহলে আমরা অ্যান্সার করি। দেখো এটা আমাদের প্রথম শর্ত তো 180 চাইতে কম আছে, তো প্রথম শর্ত পাস। দ্বিতীয় শর্ত অনুসারে ভেক্টরদ্বয়ের পাদবিন্দুদ্বয় অথবা শীর্ষবিন্দুদ্বয় একই হইতে হবে। তাহলে এখানে পাদবিন্দু তো ভিন্ন ভিন্ন জায়গায়, কিন্তু শীর্ষবিন্দু উভয় শীর্ষবিন্দু একই পয়েন্টে আছে। সো এখানে এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 হিসেবে গ্রহণযোগ্য হবে। সো এটা আলফার মান 180 হবে, কোনো সমস্যা নেই। এখন যদি মনে হয় যে না আমরা যদি ভেক্টরের পাদবিন্দুদ্বয় এক জায়গায় করতে চাইতাম, তাও দেখো সেটা করলেও কিন্তু আমাদের কোণের মান একই থাকতো। কারণ এটাকে যদি তুমি শিফট করো, শিফট করে পাদবিন্দু এখানে নিয়ে আসো, এটাকে শিফট করে যদি পাদবিন্দু এখানে নিয়ে আসি, তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু পরস্পর বিপরীত কোণ, সেম কোণ হবে। এই কারণেই শীর্ষদ্বয় এক জায়গায় থাকলে তাদের পাদবিন্দুর এক জায়গায় বানানো লাগে না, তখন ওই পাদবিন্দুকে শিফট করে বানালেও একই কোণই থাকে। এই জন্য পাদবিন্দুদ্বয় অথবা শীর্ষবিন্দুদ্বয় একই পয়েন্টে থাকলেই হচ্ছে তখন তাদের মধ্যবর্তী কোণ যেটা 180-র কম, সেটাই তুমি ভেক্টর কোণ হিসেবে নিবে। ওকে, আশা করি কোণ নির্ণয় করতে আর সমস্যা হবে না। তারপরেও আমরা দুইটা ভেক্টর বাদে বিভিন্ন আলাদা আলাদা ফিগার আকারে যদি আমাদের চিত্র থাকে, তখন আমরা কেমন করব সেটা আমরা দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তার ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না বলে আশা করি। তাহলে আসি প্রথমে যদি ত্রিভুজেরটাই আমরা দেখি। ধরে নিলাম এই ত্রিভুজের তিনটা বাহু বরাবর তিনটা ভেক্টর ক্রিয়ারত আছে। যে এই বরাবর একটা ভেক্টর আছে পি ভেক্টর, এখানে একটা ভেক্টর আছে কিউ ভেক্টর, এখানে এইদিকে একটা ভেক্টর আছে আর ভেক্টর। ওকে, এখন যদি তোমাকে বলা হয় পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত, তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, আমরা ভেক্টর সাইন দিইনি বলে আবার কোনো ইয়া করো না, সব জায়গায় ভেক্টর সাইন আমরা এমনিতেই দিব, সমস্যা নাই। আমরা তো এখন কোণ বুঝতেছি, তাই উপরে ভেক্টরের উপরে পি কিউ এর উপরে আমরা ওইটা অ্যাভয়েড করে যাচ্ছি। তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, তাহলে এটা আমরা ধরে নিলাম সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ হলে এই ভিতরে প্রত্যেকটা কোণ কত, 60, এটা 60, এটা 60, এটা 60। তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কি 60 ডিগ্রি হবে নাকি হবে না? তাহলে 60 ডিগ্রি 180-র কম, প্রথম শর্ত পাস। এবং দ্বিতীয় শর্ত, পি আর কিউ এর উভয়ের পাদবিন্দুকে এই পয়েন্টে আছে যেখানে 60 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ পি এর পাদবিন্দু আছে, কিন্তু কিউ এর শীর্ষ এটা, কিউ এর জন্য আমাদের পাদবিন্দু কিন্তু এই পাশে। সো দ্বিতীয় শর্ত ফেল। তাহলে এই কোণ 60 কিন্তু আমাদের পি আর কিউ এর মধ্যবর্তী ভেক্টর কোণ হবে না। তাহলে কি করব, ওই একই প্রসেস, আমরা যে কোনো একটাকে স্থানান্তরিত করব। তাহলে কিউ এর পাদবিন্দু যেহেতু এখানে আছে, তাহলে এটাকে স্থানান্তর করে জাস্ট এই পাশে যদি আমরা নিয়ে আসি, তাহলে এই পিটা এখন আমরা এ বরাবর চলে আসছে। তাহলে এইটা হবে আমাদের ভেক্টর কোণ। তাহলে এটা 60 হলে এটা কত, এটা 120। তাহলে আমাদের ভেক্টর কোণ হবে 120 ডিগ্রি। ওকে, তাহলে আশা করি এবার ত্রিভুজ আকারে থাক বা এমন যদি চতুর্ভুজ বা সামান্তরিক যে কোনোভাবেই যদি থাকে, তারপরেও আমরা কি করতে পারবো, সেম ওয়েতেই বের করতে পারবো। যেমন তোমাকে যদি বলা হয় এখানে আছে পি, এখানে আছে কিউ, এখানে একটা ভেক্টর আছে আর, এখানে একটা ভেক্টর আমরা ধরে নিলাম এস, চারটা ভেক্টর আছে পি কিউ আর এস, চার বাহুতে চারটা ভেক্টর ধরে নিলাম বোঝার সুবিধার জন্য। এখন যদি বলা হয় যে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 120 ডিগ্রি এমন আছে, তাহলে তোমাকে বলে দেওয়া হলো যে কিউ এবং আর এর মধ্যে কোণ কত। কিউ এবং আর, এই কিউ আর এর মধ্যবর্তী কোণ, এই সাইন, এই যে একক ভেক্টরের মাথার উপর যখন ক্যাপ থাকে, এই ক্যাপ যদি দুইটা ভেক্টরের মাঝে থাকে তখন বুঝবা যে এটা তাদের মধ্যবর্তী কোণকে নির্দেশ করতেছে, তাহলে কোণের মানটা জানতে চাচ্ছে। তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, তাহলে কিউ আর এর মধ্যবর্তী কোণ আমরা দেখতে পাচ্ছি কিউ আর এখানে আমাদের 120 ডিগ্রি কোণ আছে, সো এটা 180-র কম, প্রথম শর্ত পাস। দ্বিতীয় শর্ত, উভয়ের পাদবিন্দু এই জায়গায় আছে, থাকলে এটাই কোণ হবে, না থাকলে এটা হবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আর এবং কিউ উভয়ের পাদবিন্দু এখানে হ্যাঁ আছে, তাহলে উভয়ের জন্য পাদবিন্দু এখানে আছে, সো এদের মধ্যবর্তী কোণ হবে 120, এটা আমাদের ভেক্টর কোণ। ঠিক আছে, এখন তোমাকে যদি বলা হয় পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, তাহলে পি এবং কিউ,
তাহলে পিওর মধ্যবর্তী কোণ এখানে 60 দেওয়া আছে চিত্রতে, তাহলে 60 কি গ্রহণযোগ্য কিনা? তাহলে তোমরাই বলো যে প্রথমে 60 180 কম, প্রথম শর্ত পাস। কারণ দ্বিতীয় শর্ত আসো, দ্বিতীয় শর্তে যদি আমরা এই বিন্দুতে উভয়ের পাদবিন্দু থাকে তাহলে 60 গ্রহণযোগ্য, নাহলে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি পি এর জন্য পাদবিন্দু এটা, কিন্তু কিউ এর তো শীর্ষবিন্দু এটা। তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু 60 ডিগ্রি হবে না। তাহলে এখানেও আমাদের কি করতে হবে, যে এই পি এর পাদবিন্দু এখানে আছে, কিউ এর পাদবিন্দু এখানে নিয়ে আসার জন্য কিউকে আমাদের এই পাশে শিফট করাইতে হবে। তাহলে আমাদের মধ্যবর্তী কোণ কত? এইটা। সো আমাদের এখন কত হবে? 120, 120 ডিগ্রি। সো এরপরে আশা করি আর কখনো দুটা ভেক্টরের চিত্র থেকে কোণ নির্ণয়ে ভুল হবে না ইনশাল্লাহ। তারপরেও যদি আরও কনফিউশন থাকে ভিডিওটা আরেকবার রিপিট করে দেখো, তাহলে একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। সো ভেক্টরের লব্ধি নির্ণয়ের আগে দরকার কোণ, তাই কোণ নির্ণয়ে যদি তোমার কোনো ভুল থেকে থাকে তাহলে তো অঙ্ক অ্যান্সার ভুল হবেই। তাই আশা করি আজকের পর থেকে ভেক্টরের চিত্র থেকে কোণ নির্ণয়ে কোনো প্রবলেম হবে না। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাও আমাদের, আমরা তোমাদের প্রশ্নের অ্যান্সার দেবো অবশ্যই। এবং ভিডিওটা যদি ভালো থেকে থাকে, যদি নতুন কিছু শিখে থাকো বা মনে হয় যে এটা একটু হলেও কার্যকর বা তোমাদের কাজে দিবে, তাহলে এটা একটু লাইক শেয়ার করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, তারাও যেন বিষয়টা জানতে পারে। ঠিক আছে? এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতেছে, তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুকে হলে পেজের আমাদের লাইক ফলো করে রাখো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ক্লাসে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সেই পর্যন্ত পড়াশোনা করতে থাকো এবং ফিজিক্সকে বুঝে চর্চা করতে থাকো। আল্লাহ হাফেজ।